দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমি তামিমুর রহমান তন্ময়। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পাওয়ার পর কিভাবে প্রয়োগ হবে সেই পরিকল্পনা এখন চূড়ান্ত। দেশের উপজেলা থেকে শহর পর্যন্ত সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে থাকবে টিকা দেওয়ার সুযোগ। আর প্রয়োগের পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সেজন্য থাকছে বিকল্প চিকিৎসা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে 25 বা 26 জানুয়ারি তারিখে সিরাম ইনস্টিটিউটের কারখানা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ টিকা। দেশের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত বিমানবন্দরের কোল্ড স্টোরে রাখা হবে টিকাগুলো। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে ইপিআই এর প্রধান কার্যালয়ের কোল্ড স্টোরে। সেখান থেকে দেশের জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে টিকাগুলো। টিকা প্রয়োগের জন্য বেছে নেওয়া হচ্ছে দেশের জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো, যা অনেকটা ভোট কেন্দ্রের মতো কাজ করবে। এর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে 42,000 স্বাস্থ্যকর্মীকে। এছাড়াও খেয়াল রাখা হচ্ছে টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টিও। টিকা করবার পরে যিনি টিকা নিলেন তিনি আধা ঘন্টা অপেক্ষা করবেন, সেই অপেক্ষাগার থাকবে। আধা ঘন্টার মধ্যে যদি কোনো রকম তার কোনো শারীরিক সমস্যা হয় সেটি সঙ্গে সঙ্গে সমাধান করা হবে। অগ্রাধিকার ভিত্তিতে যারা টিকা পাবেন তারা রেজিস্ট্রেশন শেষ করে টিকা কেন্দ্রের সময় ও বিস্তারিত মুঠোফোনে SMS আকারে পাঠাবে রাষ্ট্রীয় টেলিকম কোম্পানি টেলিটক। ভেরিফিকেশন হওয়ার পর তখন যাকে বলবে যে আপনার টিকা নেওয়ার তারিখ এতটার সময় অমুক জায়গায়, সেটা আসবে হচ্ছে টেলিটকের SMS সার্ভিসের মাধ্যমে। সম্প্রতি দেশে শেষ হয়েছে হাম ও রুবেলার টিকাদান কার্যক্রম। সেক্ষেত্রে করোনার টিকা প্রয়োগের বিষয়টিও আরো সহজ হবে বলে মনে করছেন স্বাস্থ্য সচিব। আমাদের যেহেতু পূর্ব অভিজ্ঞতা অনেকের চেয়ে বেশি, আমরা খুবই সুন্দরভাবে আশাবাদী আমি যে সারা দেশে এটা আমরা শুরু করতে পারবো এবং যথাযথভাবে সম্পন্নও করতে পারবো। এছাড়াও টিকা প্রয়োগের ক্ষেত্রে টিকাদান কেন্দ্রে যেন অধিক জনসমাগম না হয় সেদিকেও লক্ষ্য রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে সরকার ঢাকায় এই টিকাদানের জন্য কমপক্ষে 300টি কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে ভারত সরকারের উপহার হিসেবে 20 লাখ ডোজ করোনা টিকা 20 জানুয়ারি বাংলাদেশে আসতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এমনটাই জানিয়েছেন। এই টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। টিকা পাঠানোর বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। সোমবার ভারতীয় হাইকমিশন থেকে চিঠিও এসেছে। আর বাংলাদেশ সরকারিভাবে সেরামে উৎপাদিত টিকা 3 কোটি ডোজ কিনছে, যার প্রথম চালান 25 জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার। দর্শক, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন শফিকুল ইসলাম শামীম। শামীম, শুভ সকাল। জানতে চাই আপনার কাছে যে কখন থেকে ফেরি চলাচল বন্ধ আছে আর কখন নাগাদ এই ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে, যাত্রীদের দুর্ভোগের চিত্র জানতে চাই আপনার মাধ্যমে। শুভ সকাল তন্ময়, আমি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় রয়েছি। তো আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি যেটি বলছিলেন যে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ভোর 4টে থেকে কিন্তু ফেরি চলাচল বন্ধ হয়েছে। তো ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে কিছুটা কিন্তু ফেরিবারের অপেক্ষায় যাত্রীবাহী পরিবহন না থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাটা কিন্তু কিছুটা আছে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে ভোর 4টার দিকে ঘন কুয়াশা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে দুর্ঘটনা এড়াতেই কিন্তু আমরা ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। তো ফেরি কুয়াশা কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। তো একটি বিষয় আপনাকে জানি যে প্রতিনিয়তই যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু যাত্রীদের যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তো এই যাত্রীদের গতকাল ভোর 4টে থেকে বন্ধ হওয়ার কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে কিন্তু এখন যাত্রীবাহী পরিবহন নাই। তবে শতাধিক পণ্যবাহী ট্রাকের সংখ্যাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে রাস্তায় কিন্তু এখন একটি বিষয় দেখা যাচ্ছে যে দুই একটি যে গাড়িগুলি আসছে সেই গাড়িগুলি কিন্তু কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়েই তাদেরকে আসতে হচ্ছে।
তো আমরা রোডে কিন্তু কোনো যাত্রী আমরা দেখা পাচ্ছি না, তবে দুই একটা ট্রাকের ড্রাইভার আমাদের চোখের সামনে পেচ্ছে, তো তারা কিন্তু গাড়ির মধ্যেই আছে। কিন্তু তারা যে জিনিসটা বলছেন যে কুয়াশায় ফেরি চলাচল বন্ধ হওয়ার কারণে কিন্তু তারা মহাসড়কে কিন্তু একটু নিরাপত্তায় ভোগে, এবং পাবলিক টয়লেট না থাকার কারণেও কিন্তু তাদের কিন্তু এই বিষয়টি প্রতিনিয়তই দুর্ভোগে পড়তে হয়। তো বিআরডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে একটি বিষয় জানিয়েছেন যে কোনো কুয়াশা কমে আসলেই কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু করা হবে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। তন্ময়। শফিকুল ইসলাম শামীম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। ভালো নেই বেশিরভাগ শিক্ষক। করোনাকালে যেখানে ঘরে বসেই বেতন পেয়েছেন সরকারি ও এমপিওভুক্ত 30,000 প্রতিষ্ঠানের প্রায় 5 লাখ শিক্ষক, সেখানে দীর্ঘদিন বেতন না পেয়ে চাকরি হারানোর সংখ্যায় পেশা পরিবর্তনে বাধ্য হয়েছেন অনেকেই। বন্ধ হয়েছে অনেক ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষার উন্নয়নে বৈষম্য দূর করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বলছেন শিক্ষাকে এগিয়ে নিতে শিক্ষককে গুরুত্ব দেওয়ার কোনো বিকল্প নেই। জাতীয় শিক্ষক দিবসে সজল দাসের প্রতিবেদন। শিক্ষক মানুষ গড়ার কারিগর। স্বাধীনতা পরবর্তী সময়ে শিক্ষা খাতে অনেকটা এগিয়েছে বাংলাদেশ। বেড়েছে শিক্ষা বাজেট, চলতি অর্থবছরে যা মোট বাজেটের 11.69%। সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় 75%। বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও, কিন্তু শিক্ষকদের উন্নতি কতটা হয়েছে? করোনাকালে পাল্টেছে অনেক হিসেব। সরকারি ও এমপিওভুক্ত 30,000 প্রতিষ্ঠানের প্রায় 5 লাখ শিক্ষক ঘরে বসে বেতন পেলেও বিপাকে পড়েছেন নন এমপিওভুক্ত 7,000 প্রতিষ্ঠানের 1 লাখ ও 40,000 কিন্ডারগার্টেনের প্রায় 10 লাখ শিক্ষক। ভালোই চলছিল বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক হাবিবের, কিন্তু স্বাভাবিক জীবনে বাদ সেধেছে করোনা। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে বিশেষ করে আমরা ব্যক্তি মালিকানা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সকল শিক্ষক এবং শিক্ষকেরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। 10 মাস বন্ধ থাকায় বিপাকে পড়েছে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। স্কুল বন্ধ, আমাদের স্যালারিও বন্ধ। যেন শিক্ষক দিকে তাকিয়ে তাদের কিছু অর্থনৈতিক প্রণোদনার ব্যবস্থা করে দিলে ভালো হবে। প্রণোদনা সব ক্ষেত্রেই দেখছি যে দিয়েছে, কিন্তু আমরা শিক্ষকরাই কোনোভাবেই পাইনি। শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে 2003 সাল থেকে দেশে পালিত হচ্ছে শিক্ষক দিবস, কিন্তু আদৌ কি তা নিশ্চিত হয়েছে? বিশেষজ্ঞরা বলছেন কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এর সুফল পৌঁছেনি সবখানে। এখনো নানাভাবে বৈষম্যের শিকার শিক্ষকরা। 2015 সালে যে পে স্কেল হয়েছে, সেই পে স্কেলের পর শিক্ষকদের একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এখনো পূরণ হয়নি দাবি। সেটা ছিল যে আপনার গ্রেড 1-এর পরও আরেকটি স্কেল আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই স্কেলটি এখন নাই। আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য আছে। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চ শিক্ষা, সর্বত্র এই বৈষম্য আমরা লক্ষ্য করি। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দক্ষতা এবং জীবনমানের উন্নয়ন জরুরি বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। এবারে চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। নির্বাচন আসে, যুগ পাল্টায়, তবুও বিড়ম্বনা রয়ে যায় চট্টগ্রামের নাগরিক ভাগ্যে। এবারও নির্বাচনী মাঠে নাগরিক প্রত্যাশা আর নগরপিতা প্রার্থীদের প্রতিশ্রুতির কোনো কমতি নেই। জমজমাট প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগ, উত্তপ্ত পরিবেশ আছে, এ নিয়ে শঙ্কাও। মেহেদী হাসান সুমনের ছবিতে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন ফখরুল ইসলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ঐতিহ্য, বন্দর আর বাণিজ্যিক হৃৎপিণ্ড বাংলাদেশের। 30 বছরের আধুনিক নগর যাত্রায় নগরপিতা বদলেছে 5 দফায়। সময়ের সাথে সে আধুনিকতার ছোঁয়া কি লেগেছে? প্রশ্নটা ছিল নগরবাসীর কাছে। এখানে আপনার সামান্য বৃষ্টিতেই পানি, হাঁটু পানি হয়ে যায়। এটা আমাদের সারা জীবনের সমস্যা। আমাদের এখানে সাফ সাফাই যদি একটু ক্লিয়ার থাকে ভালো। আমাদের এই নালা খালে অনেক জাম, পানিতে আমরা অনেক কষ্ট পাই। একের পর একে নির্বাচন হয় এবং নির্বাচিত ব্যক্তিরা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়ে থাকেন। নগরের মালিকদের এই আক্ষেপটা কি গতানুগতিক প্রতিশ্রুতিতেই আটকে থাকবে, নাকি এবার অন্তত মিলবে ব্যতিক্রমী আশ্বাস? বসবাসযোগ্য, নান্দনিক, অত্যাধুনিক একটি পরিচ্ছন্ন বিশ্বমানের
পর্যটন নগরী হিসেবে এই চট্টগ্রামকে গড়ে তুলতে চায়। পর্যটন সমৃদ্ধ, স্বাস্থ্যসম্মত, শিক্ষা বান্ধব, জলাবদ্ধতা মুক্ত সুন্দর নগরী আমি চট্টগ্রামবাসীকে উপহার দেব। এটা আমরা কোনো মিথ্যা আশ্বাস আমাদের প্রার্থীর পক্ষ থেকে আমরা প্রদান করছি না। যদি বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়, সরকার পতনের আন্দোলন এই চিটাগাঙ্গের মাটি থেকে শুরু। প্রচারণার 10ম দিনের নির্বাচনী মাঠে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘাত সংঘর্ষ না হলেও অভিযোগ ছিল পাল্টাপাল্টি। আমার গাড়ি ভাঙচুরের যে মামলা আমরা দিয়েছি সেটার সাথে সত্যতা মিলে এখনো পর্যন্ত সে আছে কিভাবে, সেটা আমাদের প্রশ্ন। অভিযোগ কি দেবে এটা রাত্রে প্রিপারেশন নিয়ে রাখে, এটা আওয়ামী লীগ করছে একটা বিভ্রান্তিমূলক খবর ছড়ানোর জন্য। 27 জানুয়ারি নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের ভোটারদের মধ্যে উৎসবের মাঝেও আছে শঙ্কা। ভোটের মাঠে সংঘাত নিয়ন্ত্রণে তৎপরতা বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। ঐতিহ্যবাহী চট্টগ্রামের নগরপিতা নির্বাচনে নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে, ঠিক তখনই প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ আর নির্বাচনী সংঘাতের ঘটনা পরিবেশকে করে তুলেছে আরও উত্তপ্ত। তবে ভোটাররা চান নগর এবং নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা নিরসনে মনোযোগী হবেন ভবিষ্যৎ নগরপিতা। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। রাজনীতিবিদদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের আঁতাত গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা। এজন্য প্রশাসনিক কর্মকর্তাদের বিচার হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন তিনি। সোমবার ভোটারদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। প্রশাসনদের এই তেল মারা এটা বন্ধ করতে, এটারা তেল মানে আবার যায় সমালোচনা হবে, নিজের চেয়ারে বই পুলিশ সমালোচনা করে, এত এই কাম করে, এত এই কাম করে, এত এইটা করে, এত এইটা করে। আমনে এমপি বলেছে ইয়ে পুলিশ টুলিশ গেল দাওয়া আছে, আমনে রেস্টুরেন্ট কাম করে, আমনে হিসেব দিয়ে বলছে, এগুলা বন্ধ করেন। প্রশাসনের দুর্নীতির বিচারও করতে হবে, খালি আমাদের বিচার হচ্ছে এটা মানুষ খুশি, প্রশাসনের বিচার করতে হবে। তৃতীয় ধাপে পিরোজপুরে স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থীরা। পৌর এলাকার প্রধান সড়ক থেকে উলিগলি পাড়া মহল্লা এখন মিছিল আর স্লোগান মুখর। চায়ের দোকানগুলো এখন নির্বাচনী আলোচনার কেন্দ্র। সোমবার বিকেলে আওয়ামী লীগ প্রার্থী গোলাম কবির, স্বতন্ত্র প্রার্থী মাহমুদুর রহমান খান ও বিএনপির শফিকুল ইসলাম কয়েকটি ওয়ার্ডে প্রচারণা চালান দিনব্যাপী। জঙ্গিবাদ ও দুর্নীতি মোকাবেলায় সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি আরো বলেন, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার জাতীয় সংসদের চলতি বছরের প্রথম এবং শীতকালীন অধিবেশনের শুরুতে ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় যথাযথ পদক্ষেপ নেওয়ায় বাংলাদেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। দেশের অর্থনীতির চাকাও সচল আছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও ভাষণে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণকে দ্রুত করোনা টিকা দিতে পারবে এই সরকার। দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদ এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতি ব্যাপক সাফল্য পেয়েছে। বৈশ্বিক মহামারী করোনার প্রভাবে গোটা বিশ্বের ন্যায় আমাদের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, বাণিজ্য, কর্মসংস্থান, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ অর্থনীতির সকল সেক্টরে নেতিবাচক প্রভাব পড়ে। এই পরিস্থিতি মোকাবেলা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 31 দফার নির্দেশনা সহ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নানামুখী দিক নির্দেশনা প্রদান করেছেন। দর্শক, নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরেই, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সকাল সংবাদ। বিশ্বে করোনায় একদিনে প্রায় 9,000 মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 20,48,000। একদিনে শনাক্ত হয়েছে 4.5 লাখের বেশি। মোট সংক্রমণ ছাড়িয়ে গেল 9,59,78,000-এর বেশি। যুক্তরাষ্ট্র কমিউনি সংক্রমণের মাত্রা 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 1,30,818 জন, আর মৃত্যু হয়েছে 1,329 জনের। যুক্তরাজ্যে আবারও বেড়েছে মৃত্যু, একদিনে মারা গেছেন প্রায় 600 জন। এছাড়াও লাতিন আমেরিকার দেশগুলোতে সংক্রমণের প্রবল মাত্রা অব্যাহত রয়েছে।
ব্রাজিল একদিনে মারা গেছে 4 শতাধিক মানুষ। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের প্রভাবে সংক্রমণের মাত্রা তীব্র হচ্ছে। সংক্রমণ আর মৃত্যু কম হওয়াতে খানিকটা স্বস্তি ফিরেছে এশিয়াতে। সোনা চোরাচালানের নিরাপদ রুট এখন যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত। দেশীয় ও আন্তর্জাতিক শক্তিশালী পাচারকারী চক্র সোনা চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে এই জায়গাটাকে। প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও রাঘব বোয়ালেরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে, ফলে দিন দিন বাড়ছে স্বর্ণ চোরাচালান। তবে বিজিবি বলছে সোনা চোরাচালান রোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রয়েছে। রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বর্ণ পাচারের নিরাপদ রুট হিসেবে পাচারকারীরা ব্যবহার করছে শার্শা বেনাপোল সীমান্তের কাইবা, রুদ্রপুর, গোগাসহ বিভিন্ন এলাকা। যশোর সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের সময় বিভিন্ন সময়ে বিজিবি স্বর্ণ জব্দ করলেও ধরাছোঁয়ার বাইরেই থাকে রাঘব বোয়ালেরা। এ কারণে বেড়েই চলছে স্বর্ণ চোরাচালানের ঘটনা। মন কেমন স্বর্ণ বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাচার হচ্ছে, বাংলাদেশ হচ্ছে গিয়ে স্বর্ণ পাচারের একটা রুট। প্রশাসনের যে অংশটা এই চোরা কারবারের সঙ্গে যুক্ত তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যশোর এলাকায় ভারতের সাথে 70 কিলোমিটার সীমান্ত পথ। সেখানে সীমান্ত রক্ষায় ও চোরাচালান প্রতিরোধে কাজ করছেন 5 শতাধিক বিজিবি সদস্য। চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। এটা প্রতিহত করার জন্য বিজিবি বর্ডারের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমরা বর্তমান সময়ে আমাদের আধুনিক টেকনোলজি ব্যবহার করছি। সীমান্তের জিরো লাইনে আমরা ব্যাগেজ স্ক্যানার স্থাপন করেছি, যে ব্যাগেজ স্ক্যানার মাধ্যমে আমরা গোল্ড চিহ্নিত করতে পারি। গেল 2 বছরে যশোর সীমান্ত দিয়ে পাচারের সময় 64 কেজি স্বর্ণ জব্দ করেছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ছোট বড় সব ব্যবসায় ধাক্কা দিয়েছে করোনা মহামারী। ক্ষতি কাটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তবে করোনাকালে অনলাইন ব্যবসায় প্রবৃদ্ধি হয়েছে অনেকটা জ্যামিতিক হারে। আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, এই সময় ই কমার্স খাতে ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়েছে 300%। তিনি জানান, 2023 সাল নাগাদ আরো অন্তত 2 লাখ ক্ষুদ্র উদ্যোক্তাকে ই কমার্সের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মাত্র বছর 2 আগে অনলাইনে হোলসেল পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করা ই কমার্স প্রতিষ্ঠান সদাগর.com। ভোগ্যপণ্য থেকে নিত্য ব্যবহার্য দ্রব্য, শিল্পের যন্ত্রাংশ ও নির্মাণ সামগ্রীও পাইকারিতে কেনাবেচা চলে এই প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠানটির কর্ণধার জানান, নামমাত্র লোকবল নিয়ে যাত্রা শুরু করলেও এখন সরাসরি 60 জন কর্মী, 3000 উৎপাদক, আমদানিকারক ও পাইকার কাজ করছেন এই মাধ্যমে। করোনাকালে ব্যবসায়িক প্রবৃদ্ধিও হয়েছে সন্তোষজনক। আমরা অনেক নতুন কাস্টমার অ্যাকুইজিশন করতে পেরেছি, অনেক ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় হয়েছে। মানুষের প্রয়োজনও যেভাবে আমরা পূরণ করতে পেরেছি, ঠিক একইভাবে আমরা সেটা রিটার্নও পেয়েছি। আমাদের অসম্ভব রকমের গ্রোথ হয়েছে। করোনাকালে ক্রেতাদের অভ্যাসে পরিবর্তন এবং অনলাইন নির্ভরতা বাড়ায় এমন অনেক ই কমার্স প্রতিষ্ঠানের ব্যবসায়িক প্রবৃদ্ধি মিলেছে দ্বিগুণ হারে। ই কমার্স খাতের ব্যবসায়ীদের সংগঠন ইক্যাবের হিসাবে করোনাকালে মাত্র 8 মাসে ই কমার্সের লেনদেন হয়েছে অন্তত 3000 কোটি টাকা। সংগঠনটির সদস্য সংখ্যা এখন প্রায় 1400। এছাড়া করোনাকালে নতুন সদস্য যুক্ত হয়েছে 3 শতাধিক। আমরা যদি আমাদের যে তরুণ উদ্যোক্তাদেরকে আরো সহায়তা দিতে পারি, নীতিগত সহায়তা বলি বা ফাইন্যান্সিং হেল্প যদি বলি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দেখব যে আমাদের প্রচুর নতুন ধরনের উদ্যোগ তৈরি হবে, নতুন সার্ভিস তৈরি হবে এবং এর সাথে সাথে প্রচুর নতুন কর্মসংস্থান তৈরি হবে। করোনা আগেও কিন্তু ই কমার্স সেক্টরে বিনিয়োগ বেড়েছিল, করোনাকালীন সময়ে বিনিয়োগ আরো বেড়েছে। সামনেও কিন্তু আমাদের প্রচুর কর্মসংস্থান এই সেক্টরে সৃষ্টি হবে, যেটার জন্য কিন্তু আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অনলাইন কেনাকাটাকে জনপ্রিয় করার জন্য আমি মনে করি সরকারি সাপোর্ট, ইন্টারনেটের সাপোর্ট, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস রেজিং সেটা দরকার। ই কমার্সের অপার ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে নতুন ক্ষুদ্র উদ্যোক্তাদের এই আওতায় আনা গেলে এর বাৎসরিক লেনদেন $3 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে মনে করছেন আইসিটি প্রতিমন্ত্রী।
এবং বিগত 12 বছরে ই কমার্স যেভাবে 20 থেকে 30% হারে প্রবৃদ্ধি অর্জন করছিল, এই গত 9 মাসে ই কমার্সের প্রবৃদ্ধি প্রায় 300% ছাড়িয়ে গেছে। আমরা আশা করছি যে 2023 সালের মধ্যে 2 লক্ষেরও বেশি ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছেন তারা ই কমার্সে আসবেন। ইক্যাবের হিসাবে 2020 সাল শেষে ই কমার্সের বাজারের আকার বেড়ে দাঁড়িয়েছে 16,000 কোটি টাকায়, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 কৃষি খবর। নওগাঁ রানীনগরে বাড়ির ছাদে বাণিজ্যিকভাবে অ্যালোভেরা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন হোসনে আরা নামে এক নারী। তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি, তাকে দেখে অ্যালোভেরা চাষে আগ্রহী হয়ে উঠছে অনেকে। বাবুল আক্তার জানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের মধ্যে যশোর জেলা অ্যালোভেরা চাষের জন্য বিখ্যাত হলেও বর্তমানে নওগাঁর রানীনগরে প্রথমবার মতো বাণিজ্যিকভাবে অ্যালোভেরার চাষ শুরু করেছেন কৃষি ভিত্তিক সিআইজি দলের নারী সদস্যরা। আর ছাদ বাগানে অ্যালোভেরা চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন হোসনে আরা নামে এক নারী। হোসনে আরা জানান, কৃষি বিভাগের সহযোগিতায় ছাদে বাণিজ্যিকভাবে অ্যালোভেরার চাষ শুরু করেছেন তিনি। বর্তমানে প্রতি সপ্তাহে অ্যালোভেরা বিক্রি করে তার আয় হয় 8 থেকে 10,000 টাকা। ঘিতকুমারীর লাভ আমার সপ্তাহে 30 থেকে 35 কেজি ওঠে। কখনো এটা 20 টাকা কেজি, 25 টাকা কেজি, 35 টাকা কেজি, যখন যেরকম দাম সেরকম হিসাবে বিক্রি হয়। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অ্যালোভেরা চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকে। অ্যালোভেরা চাষ করেছে, আমরা দেখতে যাচ্ছি যে আমারও 2 কাঠা মাটি শতক আছে, ওখানে আমরা চাষ করার জন্য উদ্যোগ নিয়েছি। ঘিতকুমারী চাষ খুব লাভজনক, তো আমরা মাদায় মরিতে এখানে আসছি দেখার জন্য, তো দেখে খুবই ভালো লাগলো। অ্যালোভেরা চাষে কোনো কীটনাশকের প্রয়োজন হয় না, এটাতে কোনো পোকামাকড় এবং রোগের আক্রমণ হয় না। এই জেলায় অ্যালোভেরা চাষ প্রসারের লক্ষ্যে আগ্রহীদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি অফিস। প্রথমে পরামর্শ দিচ্ছি নিজেদেরকে কিভাবে অ্যালোভেরা চাষ করবে, কখন লাগাতে হবে, কি সার দিতে হবে, কখন কি স্প্রে করতে হবে, এগুলোর ব্যাপারে আমরা নিয়মিত ট্রেনিংয়ে নিজেদের সাথে আলোচনা করছি। সুপরিচিত ঔষধি গুণসম্পন্ন গাছ হচ্ছে অ্যালোভেরা। গাছের পুরো অংশটি ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরেকটু বিরতি নিয়েছি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সকালের সংবাদ। একটা সময় মানুষ দল বেঁধে সিনেমা দেখতে যেত, কিন্তু পুরনো সেই দিন এখন আর নেই। নানা কারণে একের পর এক বন্ধ হয়ে গেছে সিনেমা হল। রাজধানী ঢাকা সিনেপ্লেক্সের সাথে লড়াই করে টিকে আছে মাত্র 14টি সিনেমা হল। প্রদর্শনের জন্য যথেষ্ট সিনেমা না পেয়ে বন্ধ আছে 80% হল। সারা দেশে চিত্র একই, যেসব হল টিকে আছে সেগুলোতেও নেই সিনেমা প্রেমীদের আনাগোনা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ভালোবাসি পুলিশ যদি একবার, আমি মরে যেতে পারি শতবার। মানুষের বিনোদনের একটি বড় মাধ্যম সিনেমা, অথচ সারা দেশে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রেক্ষাগৃহগুলো। 90 দশকের শুরুতে সারা দেশে সিনেমা হল ছিল 1435টি। এরপর থেকে সিনেমা হল কমতে কমতে এখন সংখ্যাটা 2 অঙ্কের ঘরে। ব্যবসা নেই, আর তাই হল মালিকরা ভবন ভেঙে নির্মাণ করছেন বহুতল বিপণী বিতান। তাদের দাবি, মানসম্মত চলচ্চিত্রের অভাবে দর্শকেরা হল বিমুখ হয়ে পড়ছে। দর্শকরা আসলে নিরাশ হয়ে চলে, এক ধরনের খালি ছবি করলে তো হবে না। এখন আমাদের ছবিগুলো যে কোনো প্রোডাকশন হচ্ছে ওয়ান টাইম। এই গুলিস্তানের নাম অনুসারে এলাকাটার নামও গুলিস্তান হয়ে গেল। নস্টালজিয়ার বিষয় যে গুলিস্তান আর আজকে নাই। ইদানিং কেউ বলতে পারবো না সচরাচর যে 5-7 বছরের মধ্যে কেউ নতুন সিনেমা হল তৈরি করে, কারণ এই ব্যবসা নাই। একসময় যশোরের পরিচিতি ছিল সিনেমা হলের শহর হিসেবে, ছিল 21টি সিনেমা হল। এখন সেখানে মাত্র 6টি সিনেমা হল চালু রয়েছে। বিভাগীয় শহর রাজশাহীতে এখন মাত্র 1টি সিনেমা হল। এই চিত্র সারা দেশের। যে ব্যবসা, সে ব্যবসা তো নেই। আশেপাশে যারা দোকানপাট ছিল তাদেরকেও এখন বর্তমান তারাও ক্ষতিগ্রস্ত। গত 2 দশকে দেশের কোথাও নতুন কোনো পূর্ণাঙ্গ সিনেমা হল চালু হয়নি। সেই সাথে কমেছে চলচ্চিত্রের মান, কমেছে সিনেমার সংখ্যাও। আর তাই লোকসান গুণে হল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছেন অনেকেই। হলে সিনেমা হলের ধস নামার পিছিয়ে একটা কারণ না, অনেকগুলো কারণ। প্রথমে তো অশ্লীল ছবি ছিল, তারপরে সিনেমা হলের পরিবেশ, কারণ মূল মালিকদের হাতে এখন হল নাই, মূল মালিকরা ভাড়া দিয়ে দিছে। সিনেমা মালিকরা বিদেশ থেকে আমদানি করেছে। আমি জানি যে সিট বলেন, বিভিন্ন প্রজেক্টর বলেন, কিছু কোনোটাই আমাদের সুবিধা পায়নি। তখনকার যে সমস্ত ছবি হয়েছিল প্রত্যেকটা ছবি
আমাদের পরিচালকরা খুব যত্ন সহকারে বানিয়েছিল। সম্প্রতি রাজধানীর ঢাকায় বন্ধ হয়ে গেছে ঐতিহ্যবাহী সিনেমা হল রাজমণি পূর্ণিমা, যেখানে রূপালী গল্পগুলো আর রং ছড়ায় না। মানসম্মত সিনেমা না পেলে সামনে আরও হল কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মিত হতে যাওয়া বায়োপিকে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবির দৃশ্য ধারণে অংশ নিতে আগামী 5 ফেব্রুয়ারি 2 মাসের জন্য মুম্বাই যাবেন তিনি। এর আগে নিউজ 24-কে শোনালেন কেমন ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের সেই কয়েক ঘন্টা, কি হয়েছিল অডিশনে, প্রস্তুতি বা কেমন, বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। My scream, my energy and my happiness মানে I guess experience করেছিল সুন্দরবনের গাছপালা আর বাগেরা, because there was no one. বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হতে যাওয়া বায়োপিকে প্রধানমন্ত্রীর চরিত্র পাওয়ার খবরে ফারিয়ার আনন্দ চিৎকার শুনেছিল সুন্দরবন। শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত হতে যাওয়া জাতির পিতার বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণ বয়সের চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। ভারত বাংলাদেশ মিলিয়ে ফারিয়া প্রায় ডজন খানেক চলচ্চিত্রে অভিনয় করেছেন। জানালেন কিভাবে যুক্ত হলেন বঙ্গবন্ধু সিনেমার সাথে। আমার অডিশনটা ছিল ডে 1 সকাল 8টায়, মানে ফার্স্ট স্লটেই আমার অডিশনটা হয়েছে। তখন বললো যে কিছু দেওয়া যাবে না, মুখটা ধুয়ে আসেন। আমি বললাম ইয়া শিওর। সো মুখটা ধুয়ে আমি জাস্ট ঢুকলাম এবং আই এম সো লাকি যে আমি শ্যাম বেনাগালকে সামনাসামনি দেখতে পেরেছি। আমার মামাকে ডায়ালগস দিল, আমি অডিশন দিলাম, আমার সব প্রপার অডিশনটা হলো। অডিশন দিলেও বাছাই পর্বে গিয়ে টিকে যাবে এমন সম্ভাবনা নেই, এই ধারণা নিয়ে চলে গিয়েছিলেন অপারেশন সুন্দরবন সিনেমার শুটিংয়ে। তবে মনে মনে স্বপ্ন দেখেছিলেন ছোট্ট একটি চরিত্র হলেও অভিনয় করে ইতিহাসের অংশ হতে। এই মুভিতে একটা বুয়ারও ক্যারেক্টার পাই, আই জাস্ট ডু ইট। এবং যিনি আমাকে নিউজটা জানিয়েছে, প্রথমে আধা ঘন্টা আমাকে এত কিছু বলেছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না, আমি সরি বলছি যে জি আসলে আমি খুবই দুঃখিত পুরো ব্যাপারটার জন্য। এই ছবির দৃশ্য ধারণে অংশ নিতে আগামী 5 ফেব্রুয়ারি 2 মাসের জন্য মুম্বাই যাচ্ছে বঙ্গবন্ধু সিনেমার একটি টিম, যেখানে রয়েছে নুসরাত ফারিয়াও। সম্প্রতি এই অভিনেত্রীর সুযোগ হয়েছিল প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের। জানালেন ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে প্রস্তুতির খবর। এত অমায়িক একটা মানুষ যে উনি সবার ব্যাপারে কথা বললেন, সবার ব্যাপারে বিস্তারিত গল্প করলেন, কিন্তু যখনই ওনার ব্যাপারে আমি ওনাকে কিছু জিজ্ঞেস করি উনি এত শাই। আমার ওনার সাথে পার্সোনালি কথা বলে 1-on-1 সেশন করে জানতে হয়েছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া বঙ্গবন্ধু বায়োপিকের শুটিং শেষে এবছরই মুক্তির সম্ভাবনা রয়েছে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। কাল শপথ গ্রহণের পর অভিবাসন নীতিসহ বেশ কয়েকটি ইস্যুতে নির্বাহী আদেশ দিতে যাচ্ছেন জো বাইডেন। আর ক্ষমতা ছাড়ার আগে শতাধিক সাধারণ ক্ষমার আদেশে সই করার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। অন্যদিকে বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন সহ বেশ কয়েকটি শহরে শুরু হয়েছে সশস্ত্র বিক্ষোভ। তবে কড়া নিরাপত্তা আর কাঁটা তারের বেড়ায় মুড়িয়ে ফেলা হয়েছে ক্যাপিটাল ভবন। নাহিদ জাহানের এক্সপোর্ট। ট্রাম্পের শাসনামলে অভিবাসন নীতিমালার কড়াকড়িতে বহু মানুষের জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে, কিন্তু এবার লাখ লাখ অভিবাসীকে নাগরিকত্বের পথ সুগম করে দেবে বলে জানিয়েছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সে লক্ষ্যে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই অভিবাসনের নিয়ম বদলাতে নতুন নির্বাহী আদেশ দেবেন তিনি। এছাড়াও মুসলিম দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা, শিক্ষা ঋণ ও জলবায়ু চুক্তিতে আবার ফিরে আসা সহ একাধিক ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে সেদিন। এদিকে দণ্ড মওকুফ, বিচার থেকে দায়মুক্তি এবং সাজা কমানোর আদেশ সহ শতাধিক সাধারণ ক্ষমার আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প সই করতে যাচ্ছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। একই সঙ্গে 20 জানুয়ারি বাইডেনের শপথ গ্রহণের দিনই হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন ট্রাম্প। অন্যদিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন ডিসিতে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। এমন নিরাপত্তার মধ্যে রোববার বিভিন্ন শহরে ছোট ছোট সশস্ত্র গ্রুপের বিক্ষোভকারীদের সংঘবদ্ধ হতে দেখা যায়। তবে সশস্ত্র বিক্ষোভের সংখ্যায় কমপক্ষে 19টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে গোটা ওয়াশিংটনকে। বিরাজ করছে থমথমে অবস্থা। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, এবারে নিউজ 24 স্পোর্টস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরিবর্তন আসছে দলের ব্যাটিং অর্ডারে।
ওয়ান ডাউনে সাকিবের জায়গায় সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, আর সাকিব খেলবেন 4 নম্বরে। অন্যদিকে ওপেনিংয়ে তামিম লিটনে নিজেদের আস্থা ব্যক্ত করেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। টাইগারদের প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ওয়েস্ট ইন্ডিজকে পরাস্ত করার রণকৌশল কি হতে পারে? অনেকটাই অচেনা প্রতিপক্ষের দুর্বলতাই বা কোথায়? মিরপুরে অনুশীলনের ফাঁকে হয়তো এগুলো নিয়েই সাকিব তামিমের সাথে কথা বলছিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। 2 প্রস্তুতি ম্যাচের পর নির্ধারিত হয়েছে ওয়ানডে স্কোয়াড। প্রথম ম্যাচের আগে শেষ 2 দিনের প্রস্তুতিতে যেমন সিরিয়াস গোটা দল, তেমনি মানসিকভাবেও চাঙা। একদিকে মুশফিক শান্ত ঝালিয়ে নিচ্ছেন নিজেদের ব্যাটিং, অন্যদিকে রুবেল তাসকিন তুলছেন গতির ঝড়। কাছ থেকেই তা খুঁটিয়ে দেখছিলেন ব্যাটিং কোচ জন লুইস আর বোলিং কোচ ওটিস গিবসন। ভার্চুয়াল সভায় আজ হেড কোচ ডোমিঙ্গো জানালেন নতুন খবর। 3-এ নয়, ব্যাটিংয়ে সাকিবকে দেখা যেতে পারে 4 নম্বরে। সাকিব অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে। 4 নম্বরে ব্যাট করলে ও চিন্তা করার সময় পাবে। আমরা জানি ও বিশ্বমানের খেলোয়াড়, ব্যাটিং অর্ডারেও নিশ্চিত কিছু নয়। বিশ্বকাপের এখনো অনেকটা সময় বাকি। এদিকে সাকিবের জায়গায় 3-এ ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত। ভবিষ্যৎ বিবেচনায় এখানেও এক্সপেরিমেন্ট চালানোর আভাস দিলেন কোচ। শান্ত দারুণ একজন তরুণ খেলোয়াড়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সে ভালো খেলেছে। ভবিষ্যতের জন্য আমরা কিছু তরুণ খেলোয়াড় গড়ে তুলতে চাই, আর উপমহাদেশে 3 নম্বরেই সবচেয়ে ভালোভাবে খেলোয়াড় গড়ে তোলা যায়। ম্যাচের 2 দিন আগে কোচ এক অর্থে খোলাসাই করেছেন দলের লাইন আপ, যেখানে ওপেনিংয়ে তামিম লিটন আর মিডল অর্ডারে মুশফিক রিয়াদেই তার আস্থা। পার্থ বণিক, নিউজ 24। এবার ফুটবলের খবর। পেশাদার লীগ ফুটবলে দুর্দান্ত শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পেয়েছে শফিকুল ইসলাম মানিকের দলটি। জয় খুশি শেখ জামাল কোচ, তবে দলের পারফরমেন্সে হতাশ চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক। এদিকে পেশাদার ফুটবল লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। বিস্তারিত ম্যাচ প্রিভিউ। পেশাদার লিগের নতুন মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই করেছে বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম ম্যাচে উত্তর বারিধারাকে 2-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। রাউল ব্যাসেরা, ফার্নান্দেজদের সঙ্গে মতিন মিয়া, ইব্রাহিমদের মাঠের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। আসলে দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। দলটির বিপক্ষে মাঠে নামার আগে কোচ অস্কার ব্রুজনের অধীনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন সবুজ সুফিলরা। স্ট্রেচিং এর পর শিষ্যদের স্কিলের পাশাপাশি পাসিং ও ড্রিবলিং নিয়েও কাজ করেন ব্রুজন। পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে মাঠে নামার আগে তেমন কোনো ইনজুরির সমস্যা নেই কিংস শিবিরে। মতিন ইব্রাহিমদের পাশাপাশি রবিনিও, রাউল ব্যাসেরাও রয়েছেন দারুণ ছন্দে, যা ম্যাচের আগে অনেকটাই ফুরফুরে মেজাজে রেখেছে কিংস শিবিরকে। এদিকে মৌসুমের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ পুলিশ। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী আবাহনীর কাছে 1-0 গোলে হেরে গেছে তারা। দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া রাসেল রক্টোভিচরা। প্রতিপক্ষ কঠিন হলেও মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেবে নিকোলাস ভিট্রোভিচের শিষ্যরা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করব অন্যরকম খবর দিয়ে। মানুষের ইচ্ছা শক্তির কাছে পরাজিত বাকি সবকিছু, আর সেটি আরো একবার প্রমাণ করলেন হংকংয়ের লাইচি ওয়াই। শারীরিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে তিনি শুধুমাত্র ইচ্ছা শক্তির বলে হুইল চেয়ারে করে হংকং সিটির একটি ভবনের 250 মিটার উঁচুতে বেয়ে উঠেছেন তিনি। আরো জানাচ্ছেন নাহিদ জিহান। হংকংয়ের লাইচি ওয়াই 10 বছর আগে এক সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করায় এখন তার চলাফেরা হুইল চেয়ারেই। কিন্তু প্রবল ইচ্ছাশক্তি আর অধ্যাবসায় দিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন, যা স্বাভাবিক মানুষও চিন্তা করে না। হংকং সিটির 300 মিটার সুউচ্চ ভবন নিনা টাওয়ারের 250 মিটার পর্যন্ত হুইল চেয়ার সহ নিজেকে টেনে উঠিয়েছেন তিনি। এই কাজে 37 বছর বয়সী লাইচি এর সময় লেগেছে 10 ঘন্টা। আমি যখন কোনো পর্বতে উঠতাম, আমাকে কোনো পাথর কিংবা গর্তের মধ্যে নিজেকে আটকে রাখতে হতো, কিন্তু এখানে আমি গ্লাসের উপর নিজেকে শুধুমাত্র একটি দড়ির উপর বিশ্বাস রেখে ঝুলিয়ে রেখেছি। লাইচি এর এই উদ্যোগ এরই মধ্যে প্রায় $6,71,000 তহবিল উঠাতে সক্ষম হয়েছে।
আমার পঙ্গুত্বের 10 বছর পূর্তিতে আমি উদ্যোগ নিয়েছি। কিছু মানুষ বোঝে না পঙ্গুত্বের কষ্টটা, তাই ইভেন্টের এই অর্থ মেরুদণ্ডের সমস্যা রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য ব্যয় করা হবে। দুর্ঘটনার আগে লাইচি ওয়াই ছিলেন বিশ্বের সেরা পর্বতারোহীদের একজন। এশিয়া রক ক্লাইম্বিং চ্যাম্পিয়নশিপ 4 বার জিতে বিশ্বের 8ম সেরা পর্বতারোহীর খেতাব জিতেছিলেন লাইচি। নাহিদ সিহান, নিউজ 24। দর্শক শেষ করতে এখন সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।